নমস্কার, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে আবারও হাজির অলৌকিক। বন্ধুরা, ভূত প্রেত এসব কি শুধু বেছে বেছে হিন্দুদেরই ধরে? অন্যদের ধরে না? জিন পরি এসবের পাল্লায় কি শুধু মুসলিমরাই পড়ে, অন্যরা পড়ে না? তোমরা কি বলবে তা জানি না, তবে আজকের ঘটনাটি বলছে পড়ে। ভূত প্রেত অন্য সম্প্রদায়ের মানুষকেও ধরে, জিনের পাল্লায় হিন্দুরাও পড়ে। অসাধারণ এই ঘটনাটি শেয়ার করেছে পূর্বাশা। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। বন্ধুরা, তোমরাও যদি এরকম থাম্বনেল, ব্যানার, পোস্টার বা গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ করাতে চাও, জ্যোৎস্নাকে দিয়ে সহজে করিয়ে নিতে পারো। কন্ট্যাক্ট করতে পারো ওর সঙ্গে এই নাম্বারে। এছাড়াও বলি, নিত্য নতুন এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এসব সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হাই অমিতদা, আমি পূর্বাশা। আবারও আজ তোমাকে একটা ঘটনা লিখছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রতিটা ঘটনা পাঠ করে শোনানোর জন্য। তো এই ঘটনাটি ঘটেছিল আমার মায়ের সঙ্গে বেশ কয়েক বছর আগে। তখন আমার বয়স ওই 5 কি 7 বছর মতো। তখন আমি নাচ শিখতাম, ডান্স প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করতাম। তো এইরকমই একবার আমার একটা নাচের প্রোগ্রাম ছিল। দিন কয়েক ধরেই প্রিপারেশন নিচ্ছিলাম। তো যেদিন প্রোগ্রাম তার একদিন কি দুদিন আগের কথা, আমার মা গিয়েছিল ম্যামেট থেকে আমার নাচের ড্রেস আনতে। আমাদের বাড়ি থেকে আমার নাচের স্কুলটা বেশি দূরে না, হেঁটে গেলে ওই 5-7 মিনিট মতো লাগে। তো মা যখন বাড়ি থেকে বেরোয়, আমার দাদু তখন মাকে বলেছিল, তুমি যখন বেরোচ্ছই তাহলে ফেরার সময় 1 কেজি ময়দা নিয়ে এসো, রাতে তো লাগবে। তো ভালো কথা, মা বেরিয়ে গেল। তখন সন্ধেবেলা, রাস্তায় তখন লোকজন, কাজে ভয়ের কিছু নেই। তো ম্যামের থেকে ড্রেস নিয়ে ফেরার পথে মা মুদিখানায় ঢুকলো। 1 কেজি ময়দা আরও যা যা সব লাগবে সব নিল। নিয়ে যখন ফিরছে তখন একটা ব্যাপার হয়। এখানে একটা কথা বলা প্রয়োজন। আমাদের এখানে এক জায়গায় একটা 3 মাথার মোড় পড়ে। সেখানে আসতেই হঠাৎ মা কিসের সঙ্গে যেন ধাক্কা খেয়ে পড়ে গেল। লোকজন সেই দিকে সঙ্গে সঙ্গে ছুটে এলো। মুদি সদাই, ময়দা সব পড়ে গেছে রাস্তায়। তো মাকে তারা এরপর ধরে তুলল, জিজ্ঞেস করলো যে কি করে পড়লেন। অথচ মা কিছুই বলতে পারল না, কারণ গাড়ি ঘোড়া এসব তো দূরের কথা, কোনো লোকজন পর্যন্ত ছিল না সেখানে। তো এরপর তারাই মাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছিল। কিন্তু বাড়িতেও একটা কথা কেউ বুঝতে পারছিল না, যে ধাক্কাটা তবে লাগলো কিসের সঙ্গে। তবে ঘটনাটা এখানে শেষ হলো না, বরং বলা ভালো আসল ঘটনা এইখান থেকেই শুরু হলো। রাত ওই 10-11টা বাজতেই মায়ের হঠাৎ বুকে ব্যথা শুরু হলো। মা কিছুতেই আর ঠিক থাকতে পারছিল না, বুকটা যেন ফেটে যাচ্ছিল যন্ত্রণায়। সবাই মাকে হসপিটালে যাওয়ার কথা বলল, কিন্তু অত রাতে মা রাজি হলো না। কোনো রকমে সারাটা রাত ওই ব্যথা নিয়েই কাটিয়ে দিল মা।
পরদিন সকালে মামা বাড়িতে খবর দেওয়া হলো। ওনারা এলেন। তারপর মাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। অবস্থা দেখে ডাক্তাররাও কোনো রিস্ক নিলেন না। সঙ্গে সঙ্গে মাকে ভর্তি করে নিলেন। বললেন, পেশেন্টের অবস্থা কিন্তু ভালো নয়, অক্সিজেন দিতে হবে। আপনারাও একটু অ্যালার্ট থাকবেন, যখন তখন যে কোনো কিছু দরকার পড়তে পারে। তবে বিকেলের দিকে ডাক্তাররা জানালেন, আগের থেকে মায়ের কন্ডিশন একটু ভালো, এখন মোটামুটি ঠিক আছে, তাও কয়েকটা টেস্ট করা প্রয়োজন। তো সেসব করেও দেখা হলো, কোনো সমস্যা নেই, সবই নর্মাল। তো এর কয়েকদিন পরে মাকে ছুটি দিয়ে দেওয়া হলো। মা বাড়িতে এলো, সব আবার আগের মতোই চলতে লাগলো। কিন্তু এরই মধ্যে আমার বাবা মায়ের মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার খেয়াল করতে লাগলো, যেগুলি মা আগে করতো না। বাড়িতে আগে যে পরিমাণ মাছ মাংস আনা হতো, এখন আর তা দিয়ে হয় না। যতই আনা হতো যেন কম পড়তো, সব যেন কোথায় উধাও হয়ে যেত। কি হতো, কোথায় যেত, কেউ কিছু বুঝতে পারতো না। এমনকি আমাদের বাড়িতে একটা অ্যাকোরিয়াম ছিল, সেখান থেকেও ধীরে ধীরে সব মাছ কোথায় যেন উধাও হয়ে যেতে লাগলো। কোথায় যায়, কে খেয়ে যায়, কেউই কিছু বুঝতে পারে না। এর পরে একদিন একটা জিনিস আমার দাদুর নজরে পড়ল। সেদিন রাতে দাদু একটু টয়লেটে উঠেছিলেন। টয়লেটের দিকে যেদিকেই দাদু দেখল, বাথরুমের দিকে মুখ করে মা বসে আছে, আর কেমন যেন গোংড়াচ্ছে মা। তারই সঙ্গে কচমচ কচমচ করে কিছু যেন একটা চিবিয়ে খাওয়ার শব্দ হচ্ছে। দাদু তো বেশ অবাক হয়ে গেল, এত রাতে এখানে বসে কি করছে মা। ভালো করে খেয়াল করতেই দাদু তো পুরো শিউরে উঠল। সেদিন সকালবেলায় বাবা কিছুটা মাংস এনেছিল, মা অল্প করে রান্না করেছিল, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিল পরদিন রান্না করবে বলে। কিন্তু সেই কাঁচা মাংসই ফ্রিজ থেকে বের করে কচমচ করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে মা, অত রাতে ওই অন্ধকারের মধ্যে বসে বসে। দাদু তখন বুঝতে পারল যে ব্যাপারটা স্বাভাবিক নয়। তাও সাহস করে এগিয়ে গেল মায়ের দিকে, গিয়ে জিজ্ঞেস করল, বৌমা, এত রাতে এখানে বসে কি করছো তুমি? কি খাচ্ছ? মায়ের তখন কোনো হুঁশ নেই, যেন কোনো কথাই ওনার কানে যাচ্ছে না। দাদু তখন আরো একবার আওয়াজ দিল, বৌমা। এবার একবার মা চোখ ঘুরিয়ে তাকালো দাদুর দিকে। মায়ের চোখ দুটো তখন টক টকে লাল। ওই দেখে তো দাদু তখন খুব ভয় পেয়ে যায়, সঙ্গে সঙ্গে এসে আমার বাবাকে ডেকে তোলে। বরাবরই আমার বাবা একটু ভীতু ধরনের, গিয়ে যেই না দেখেছে মায়ের ওই অবস্থা, জোরে একটা চিৎকার করে ওখানে অজ্ঞান হয়ে যায় বাবা। ওই হইচই চিৎকার চেঁচামেচি শুনে ভাড়াটেরও সবাই জেগে যায়, তারাও আসে। বাবাকে ধরে এরপর তারা ঘরে নিয়ে যায়, আর মাকে ওখান থেকে তোলার চেষ্টা করে। কিন্তু কি শক্তি তখন মায়ের গায়ে! ৬-৭ জন পুরুষ মানুষকেও মা যেন ছিটকে ফেলে দিচ্ছে, তারা সামাল দিতে পারছে না মাকে। তো যা করে হোক এরপর মাকে উঠিয়ে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা হলো। দাদু তারপর একটু সাইডে গিয়ে আমাদের কুলো পুরোহিতকে ফোন করলো, করে সব ঘটনা জানালো তাকে। তিনি ওপাশ থেকে বললেন, এখন এই মধ্যরাতে কিছু করা যাবে না, এই সময় অশুভ শক্তিরা মারাত্মক শক্তিশালী হয়ে ওঠে। ভোর 4টে না বাজা পর্যন্ত কোনো পজিটিভ শক্তি কাজ করবে না, তা একটু অপেক্ষা করুন। কাজেই পুরোহিতের কথা মতো আমাদের ভোর 4টে পর্যন্ত অপেক্ষা করতে হলো।
তারই মধ্যে কত না ঘটনা ঘটে গেছে, কতই না তাণ্ডব দেখতে হয়েছে। কখনো ওই দড়ি ছিঁড়ে ফেলছে, কখনো এটা ছুঁড়ে ফেলছে, ওটা ভাঙছে। লোকজন তো হিমশিম খাচ্ছে সামাল দিতে। আমি তখন অনেক ছোট, এসব কাণ্ড কারখানায় আমারও ঘুম ভেঙে গিয়েছিল। উঠে দেখি মায়ের এই অবস্থা। আমি তো ভয়ে কান্নাকাটি করছি তখন। সারাটা বাড়িতে কেমন যেন একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। তো ভোর ওই 4টে পর্যন্ত এই তাণ্ডব চলল। তারপর যখন 4টের আজান হলো, ওই শব্দ শুনেই মা এরপর অজ্ঞান হয়ে গেল। তখন অবধি কেউ কিন্তু কিছু আন্দাজ করতে পারেনি যে এমন কোন একটা জিনিস মাকে ধরেছে। তো এরপরে 7টার দিকে মায়ের জ্ঞান ফিরল। তখনও বাড়ি ভর্তি লোকজন, অথচ মা তখন যেন কিছুই জানে না। রাতভর যে কি উপদ্রব করেছে কিছুই ওনার তখন মনে নেই। তো দাদু এরপর মাকে কিছু না জানিয়েই গেল খানাকুলে, আমাদের সেই পুরোহিতের বাড়ি। সেখানে গিয়ে আদ্যপান্ত সমস্ত ঘটনা জানালো তাকে। তিনি তখন বললেন, সামনেই অমাবস্যা, সেদিন আমি গুণ করে দেখব কি হয়েছে। ততক্ষণ এই মাদুলিটা ওকে পরিয়ে রাখো, এতে করে আর কোনো ক্ষতি করতে পারবে না সে। এরপর দাদু ফিরে এসে ওই মাদুলিটা মায়ের হাতে পরাতে গেল। মা তখন দিব্যি ভালো মানুষ, কোনো উপসর্গ নেই। কিন্তু যেই না মাদুলিটা মায়ের সামনে এনেছে, অমনি মা সজোরে দাদুকে একটা চড় মেরে বসলো। বলল, সাহস তো মন্দ না তোর, কি এনেছিস সব, শেষ করে ফেলবো তোকে। তাও ধরে পড়ে জোর করে এরপর মাকে মাদুলিটা পরানো হলো। আর সত্যি সত্যি ওটা পরানোর পর থেকে আর কিছুই হতো না। তবে ঘটনাটা এখানেও শেষ হলো না। এর 3-5 পরেই ছিল অমাবস্যা। সেই অমাবস্যা তিথিতে আমাদের সেই কুলপুরোহিত গুণ করে দেখলেন ঘটনা শুরু কোথায়, কে ওকে ধরেছে, সবকিছু স্পষ্ট হয়ে উঠল। তারপর দাদুকে সব কথা জানালেন তিনি, যে মা যখন ওই 3 রাস্তার মোড়টা পার হচ্ছিল, তখন ওখান থেকে কেউ একজন পাস হচ্ছিল। কোনো এক মহাশক্তি, কোনো একটা কারণে মায়ের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। সেই রাগেই মায়ের ওপর ভর করেছে সে। সেই থেকেই সে মায়ের সঙ্গে সঙ্গে আছে। সে কোনো ভূত প্রেত নয়, সে একটা জিন। তাও আবার যে সে জিন নয়, খাবিস জিন। খাবিস হলো মুসলিম ধর্মের সব থেকে মারাত্মক একটা জিন। এর হাতে পড়লে মৃত্যু প্রায় নিশ্চিত, কারণ এ নিজের শিকারকে একেবারে শেষ না করে যায় না। কুলপুরোহিত তখন আরো বললেন, এ আমার কাজ নয়, তুমি কোনো মুসলিম পীর বা মৌলানাকে ধরো, তারাই এর সঠিক সমাধান দিতে পারবে। তো দাদু এরপর পড়ল মহা সংকোচে। কি করবে এবার, কার কাছে যাবে, কাকে ধরবে? এমন তো কেউই দাদু সন্ধানে নেই। তো এসব নিয়ে দাদু দিদার মধ্যে কথা হলো। দিদা তখন দিদার বড় মামির সঙ্গে যোগাযোগ করলো, কারণ দিদার বড় মামির মেয়ের সঙ্গেও একবার এইরকম একটা ঘটনা ঘটেছিল। সে যেন কার কাছে মেয়েকে নিয়ে গিয়েছিল, সেখান থেকে সে উপকারও পেয়েছিল। তো দিদার মুখে এসব শোনার পর দিদার বড় মামি উত্তর দেয়, দেখ, আমার জানা একজন আছে, কিন্তু তার দক্ষিণাটা অনেকটা বেশি। তাও যদি তুই বলিস, আমি তার সাথে যোগাযোগ করিয়ে দেব। দিদা তখন কোনো অর্থে চিন্তা না করেই তাকেই ডাকতে বলল। তিনি এলেন, কিন্তু তাকে দেখা মাত্রই মা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে একটা পুরুষ কণ্ঠে কথা বলে উঠল, কেন এসেছিস তুই?
কি দরকার তোর এখানে? ফিরে যা, না হলে আর জ্যান্ত ফিরতে পারবি না। উনি তখন বললেন, আমি তো যাবই, তবে তোকেও বিদায় করে যাব। মায়ের তখন যেন আর হাসি থামে না, অট্টহাসি করছে মা। তিনি তখন দাদুর সঙ্গে একান্তে একটু কথা বললেন, বোধহয় কিছু জিনিস আনতে বলে গেলেন। তো সবকিছু এরপর জোগাড়যন্ত্র করা হলো। রাতে তিনি আবারও এলেন। বাড়ি ভর্তি তখন লোকজন, আর আমি তখন দিদার কাছে ছিলাম। আমাকে কেউ মায়ের কাছে তখন যেতে দিচ্ছিল না। তবে এই ঘরে বসেই শুনতে পাচ্ছিলাম ওই ঘরের মধ্যে যেন তুলকালাম কাণ্ড চলছে। কি চিৎকার চেঁচামেচি, মাঝে মাঝে মা কেমন যেন গর্জন করছে। ওই কালো পোশাক পরা উঁচু লম্বা যে ভদ্রলোকটি এসেছিলেন, তিনিও তিরস্বরে মন্ত্রপাঠ করছেন। প্রায় রাত 3টে অবধি চলল এইসব। তারপর একজনকে বলতে শুনলাম যে দরজাটা ছেড়ে দাও, ফাঁকা করে দাও জায়গাটা। সবাই তখন এদিক ওদিক সরে গেল। পরক্ষণেই দেখলাম মা যে কলসিটা করে সকালে জল আনতো, সেই ভরা কলসিটা দাঁতে করে কামড়ে এক ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সেই কালো পোশাক পরা লোকটা তখন শুধু বলছিল, যেখান থেকে ধরেছিস সেখানে নিয়ে গিয়ে ফেলবি। তোমার পেছন পেছন লোকজন সবাই দৌড়লো। তারপর ঠিক ওই 3 রাস্তার মোড়ে গিয়েই ধপাস করে পড়ে গেল মা। তারপর মায়ের আর কোনো হুঁশ ছিল না। লোকজনেরা এরপর মাকে ধরে আবার বাড়িতে নিয়ে এলো, বিছানায় শুইয়ে দিল। পরদিন একেবারে দুপুরবেলায় মা চোখ খুলেছিল। তার আগেই মায়ের হাতে একটা তাবিজ বেঁধে দিয়েছিলেন উনি। বলে গিয়েছিলেন যে এটা যত্ন করে রাখতে, যতদিন বাঁচবেন এটা যেন হাতে থাকে। তো এরপরে মাকে ডাক্তার দেখানো হয়, কারণ মা এরপর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ঠিকমতো হাঁটাচলাও করতে পারত না, মাথা ঘোরাতো। ডাক্তার তারপর রক্ত পরীক্ষা করে জানিয়েছিলেন যে শরীরে রক্ত নেই। বোধহয় সেই জিন ভেতর ভেতর মায়ের সমস্ত রক্ত চুষে খেয়েছিল। তাই ডাক্তার আপেল বেদানা এসব খাওয়াতে বলেছিলেন মাকে, আর সঙ্গে কিছু ওষুধও দিয়েছিলেন। তাও প্রায় মাস 3 মতো সময় লেগেছিল মায়ের পুরোপুরি সুস্থ হতে। সেই থেকে এখনো অবধি মা সুস্থই আছে, আর কোনো বিপদ আপদ কিছু ঘটেনি। কিন্তু কি দুর্যোগই না গিয়েছিল মায়ের উপর দিয়ে। আজও যে মা বেঁচে আছে সেটা শুধু ঠাকুরেরই দয়ায়। আমার মায়ের নাম প্রিয়াঙ্কা অধিকারী। আমার মতো আমার মাও অলৌকিকের বড় ভক্ত। সেদিন আমার মায়ের বার্থডে গেল। তুমি প্লিজ মাকে একটু উইশ করে দিও। হ্যাপি বার্থডে কাকিমা। ঠাকুর আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। অসামান্য, দুর্দান্ত, টান টান উত্তেজনা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এমন ঘটনা বা এমন অভিজ্ঞতা যদি তোমরাও এখানে শেয়ার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যেভাবে খুশি সেইভাবেই এখানে ঘটনা পাঠাতে পারো। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে স্পিরিচুয়াল লিখেছে, আজকের ঘটনা দুটো সত্যি ইউনিক, দুটো দুরকমের ঘটনা, শুনে মন ছুঁয়ে গেল। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার কণ্ঠে ঘটনা শুনছি, কি ভালো লাগছে, তাড়াতাড়ি শুনতে পেলাম আজ, ভালো থেকো ভাই। সুদেশা সিংহ রয় উনি লিখেছেন, আজকের দুটো ঘটনাই দুর্দান্ত ছিল। মনীষা কাকিমা লিখেছেন, দুটো ঘটনাই দারুণ, এগিয়ে যাও।
রোহিণী মালিক লিখেছে, দাদা আমার এক্সাম চলছে, কিন্তু ঘটনা মিস করা যাবে না। তো এছাড়াও আরও কমেন্ট করেছ গীতাদি, জ্যোৎস্না ভট্টাচার্য, আশিস কোলে, অমিতা জেঠিমা, মারিয়া বাড়ই, বিটিএস আর্মি গার্লস, সুনীল চট্টোপাধ্যায়, এমডি মঞ্জু, মায়াদি, দেবাশিস কাটুয়া, অজন্তা হরে, দামিনী পাল সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।